শিক্ষার্থীর সবথেকে অন্যতম উপাদান বা অন্যতম অধিকার হচ্ছে শিক্ষার অধিকার। তো আমরা যদি দেখি আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না বা আমাদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না, তাহলে আমরা শিক্ষার্থীরা যে প্রান্তেই থাকি না কেন আমাদের দাবি আদায়ে আমরা কঠোর থাকবো, কঠোর থেকে কঠোর পর্যায়ে যেতে বাধ্য হব। শিক্ষা সিন্ডিকেটের সেই সব কালপ্রিটদের জানিয়ে দিতে চাই, যদি 7 কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায়, আমরা সেটা সমস্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেটটি বাতিল করার জন্য আমাদের কি পরিমাণ ভুগতে হয়েছে, প্রায় 1.5 মাস আমরা ঘুমাতে পারিনি। এরপরে আবার সেই অন্তর্বর্তী প্রশাসনের জন্য আমাদের এভাবে ঘুরতে হলো। রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি, যেহেতু রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি। আমরা চাই রাষ্ট্র অনেক বেশি শৃঙ্খলিত থাকুক, অনেক বেশি ভালো থাকুক, কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আজকে কলঙ্কিত শিক্ষা জীবন আমাদেরকে উপহার দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের ভয়েস আগে যেমন ছিল এখনো তেমনই আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো এক অদৃশ্য কারণে এখনো ঝুলে আছে। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে। 7 কলেজের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে। এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকেই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি বিবেচনা করে আসছেন। আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী 2 কার্যদিবসের মধ্যে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো, মনোগ্রাম প্রকাশ করতে হবে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি। তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। রাষ্ট্র যদি কোনো প্রকার, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অদৃশ্য কালো ছায়া আমাদের শিক্ষার্থীদের ভাষায় শিক্ষা সিন্ডিকেটের দালালের দ্বারা যদি কোনো প্রকার আমাদের কার্যক্রমে কালক্ষেপণ করতে চায়, তাহলে সেই দালালকে আমরা টেনে হিচড়ে এনে জাতির সামনে উপযুক্ত বিচার উপহার দিব, যাতে বাংলাদেশের উচ্চ শিক্ষায় কোনো প্রকার কোনরূপ দালালের জন্ম না হয়। আপনারা জানেন যে ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলেই আমাদের পক্ষে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা সরকারকে, রাষ্ট্রকে কোনো প্রকার ভোগান্তি না দিয়ে আমরা আমাদের যে গঠনমূলক এবং যে পর্যায়ক্রমিক কাজ, সেই পর্যায়ক্রমিক কাজে সহযোগিতা করে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় উত্তাল ক্যাম্পাস। বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন। সকালে সাম্যের বিভাগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে প্রথমে জড়ো হন আন্দোলনকারীরা। এরপর বেলা 11টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। দুপুর 12:15 থেকে প্রায় 1.5 ঘন্টা শাহবাগ থানা ঘেরাও করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের কণ্ঠে ছিল একটাই দাবি, শাহরিয়ার হত্যার সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, প্রশাসন কি করে, আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই ইত্যাদি স্লোগান দেন। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় আলোচনার জন্য যান।
এই দলের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা 48 ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে তারা রবিবার পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সামনের সহপাঠী তৌফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, 48 ঘণ্টার মধ্যে প্রকৃত খুনি ধরা না পড়লে তাদের এই অহিংস আন্দোলন অন্য রূপ নেবে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সি জানান, এটি একটি নির্দলীয় কর্মসূচি। তিনি অভিযোগ করেন, শাহরিয়ার আলম সাম্যের লাশ নিয়ে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যেখানে তাদের প্রধান দাবি শুধু সাম্য হত্যার বিচার। গত মঙ্গলবার মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। আপনারা যদি খুব শীঘ্রই ইশরাক হোসেনকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যদি শপথ না পাঠ করান, তাহলে তীব্র থেকে তীব্র আন্দোলন হবে বাংলাদেশে। এটা আপনারা সহ্য করতে পারবেন না, কিন্তু তীব্র থেকে তীব্র আন্দোলন হবে। এই ঢাকা শহর না, গোটা বাংলাদেশ যখন খেপে যাবে, গোটা বিএনপি যখন খেপে যাবে, বাংলাদেশের থেকে পলানের পথ পাবেন না। আপনারা তাড়াতাড়ি সঠিক পথ দেখেন। আমি আবারও বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখা, প্রধান উপদেষ্টার উপরে শ্রদ্ধা রাখা আমি বলতেছি, আপনাকে মানুষ ভালোবাসে, আপনি সেই মানুষের ঘৃণার পাত্র হয়েন না। আমরাও দেশটাকে ভালোবাসি, তারাও দেশটাকে ভালোবাসে। সবাই মিলে বসে একটা সংলাপের মাধ্যমে সুন্দর করে দেশ চালান। দেশ চালাইলে আমাদের দেশের জনগণরা শান্তি পাবে। আপনাদের দ্বন্দ্বতে যদি আমরা নিঃশেষ হয়ে যাই, আমরা যদি অতিষ্ঠ হই, তাহলে এই দেশের ভালোর জন্যই তো আপনারা দায়িত্ব পালন করতেছেন। যদি দেশের ভালোই যদি না হয়, তাহলে এই দায়িত্ব পালন করে কি লাভ বলেন? এই বর্তমান উপদেষ্টারা যারা ছাত্ররা, তারা এনসিপি নামক একটা দল গঠন করছে, তারা বিএনপির লগে বলে ইলেকশন করুক, জিতবে না ভাই, আমি চ্যালেঞ্জ করলাম। কয়টা সিট পাবে আপনারা দেখেন। এখন শুধু তারা জায়গায় জায়গায় বসে বিভিন্ন মন্ত্রণালয়গুলো দখল করে তারা বিএনপির সাথে একটা কাল বাহানা করছে, গেম করতেছে। আমাদের পরবর্তী কর্মসূচি হলো, যদি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র পদে ঘোষিত না করা হয়, শপথ পাঠ না করানো হয়, তাহলে বিএনপি তীব্র থেকে তীব্র আন্দোলন করবে। এখনকার কি আন্দোলন দেখেন, সারা বাংলাদেশে আন্দোলন হবে এটা নিয়ে। এখন মাত্র শুরু করছে বিএনপি। এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, অতি দ্রুত আমাদের মেয়র ইশরাক হোসেনকে তার শপথ গ্রহণ পাঠ করানো হোক। আর আজকে এবং আগামীকালকের মধ্যে যদি শপথ গ্রহণ পাঠ করানো না হয়, তাহলে পুরো ঢাকাবাসী রাস্তায় নেমে আসবে এবং পুরো ঢাকাকে অচল করে দেওয়া হবে। শপথ গ্রহণ না হলেও উনি আমাদের এই যে নগর পিতা বা জনতার মেয়র। তারপরেও আমরা 20 সালে যে সিটি ইলেকশনে যে অনিয়ম হয়েছিল, সেখানে আমরা অনিয়মের বিরুদ্ধে আমরা কোর্টের শরণাপন্ন হয়েছিলাম। কোর্টের রায় হয়েছে, নির্বাচন কমিশন থেকে সেটার গেজেট প্রকাশিত হয়েছে, কিন্তু এত কিছুর পরেও তার শপথ নিয়ে তালবাহানা চলছে। এখানে আমরা অবশ্যই মনে করি সরকারের দুরভিসন্ধিমূলক কোনো আচরণ এখানে পরিলক্ষিত হয়। আর আমরা মনে করি ওনার শপথটা না দেওয়ার কারণে হয়তো সরকারের অংশীদারিত্বের অন্য কাউকে বা দলীয় কাউকে তারা অংশীদারিত্ব দিতে চায় না। এই কারণে তারা শপথ নিয়ে তালবাহানা করছে। অতি দ্রুত সরকারের নিকট আমাদের আহ্বান, ওনাকে শপথ পড়িয়ে নগর পিতা হিসাবে ওনার সম্মিন আসনে আসীন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এইসব জটিলতা দেখানোর কোনো মানে আছে? কোনো মানে নেই। এদেরকে সব খুব তাড়াতাড়ি আমাদের শপথ দিয়ে আমাদের পজিশন আমাদেরকে দিয়ে দেবে। আমাদের ঢাকার মেয়র, আমাদের জনতার মেয়র, ঢাকাবাসীর মেয়র ইশরাক হোসেনকে আমরা চাই। যেখানে কোর্ট দিয়ে দিছে, কোর্ট কি আইনের বাইরে দিছে? কোর্ট কি আইনের বাইরে কথা বলে? তারা অযথাই এসব আবার আইনি আবার কোনো জটিলতা আছে কিনা তারা আবার সেটা দেখতেছে। যেখানে কোর্ট দিয়ে দিচ্ছে তারা আবার আইনি জটিলতা খুঁজতেছে। আইনি জটিলতা তারা খুঁজে পাইলে আমাদের জানায়। আমাদের আন্দোলন পরবর্তীতে এভাবে চলবে। আমরা প্রত্যেকটা আঞ্চলিক অফিস সহ বন্ধ করে দিব। আমরা নগর ভবনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব। যতক্ষণ আমাদের মেয়র আসবে না, ততক্ষণ কোনো আন্দোলন, কোনো অফিস খুলবে না, নগর ভবন খুলবে না, কোনো আঞ্চলিক অফিস খুলতে পারবে না। আমাদের এটাই কার্যক্রম চলবে যতক্ষণ না আমাদের শপথ না দিবে, যতক্ষণ আমাদের মেয়রকে তার শপথ গ্রহণে তার ক্ষমতা না দেওয়া হবে, ততক্ষণ নগর ভবন বন্ধ থাকবে, সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, সমস্ত আঞ্চলিক অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। মশার উৎপাদ, যানজট, নগরবাসী ট্যাক্স খাজনা সব দিতেছে, দিয়েও তারা সেবা পাচ্ছে না, কারণ মেয়র নাই। একজন পিতা ছাড়া যেমন সন্তানরা সে ভালো পায় না, ভালো যত্ন পায় না পিতা মাতা ছাড়া, তেমনি মেয়র ছাড়াও আমাদের জঙ্গলবাসী ভালো কিছু পাচ্ছে না, কোনো সেবাই পাচ্ছে না তারা। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতীয় সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের সাম্প্রতিক বিতর্কিত পোস্ট নিয়ে, যা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। চলুন বিস্তারিত জানা যাক।
গত বৃহস্পতিবার 15 মে 2025 বিজেপি সাংসদ কাঙ্গানা রানাউত এক্স প্ল্যাটফর্মের একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলফা পুরুষ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলফা পুরুষের বাপ বলে আখ্যা দেন। এই মন্তব্য এসেছে ট্রাম্পের অ্যাপল সিইও টিম কুককে ভারতে কারখানা স্থাপন না করার সতর্কবার্তার প্রেক্ষাপটে। কাঙ্গানা প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কি ব্যক্তিগত ঈর্ষা নাকি কূটনৈতিক নিরাপত্তাহীনতার প্রকাশ? তিনি দুই নেতা তুলনা করে বলেন, মোদি বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা, তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু এই পোস্ট তীব্র বিতর্কের জন্ম দেয়। বিজেপি জাতীয় সভাপতি জোসি নাড্ডা ফোন করেন কাঙ্গানাকে এবং পোস্টটি মুছে ফেলতে নির্দেশ দেন। কাঙ্গানা পরে এক্স ও ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে নিয়ে ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য অনুতাপ প্রকাশ করেন। কাঙ্গানার বিতর্কিত মন্তব্য নতুন নয়। 2024 সালে কৃষক আন্দোলন নিয়ে তার মন্তব্য বিজেপি দলীয় অবস্থান থেকে দূরত্ব বজায় রাখে। এমনকি চণ্ডীগড় বিমানবন্দরে এক নারী কনস্টেবল তার মন্তব্যের প্রতিবাদে কাঙ্গানাকে থাপ্পড় মারেন। গোলাপ ফুল আছে ম্যাম, স্যার গোলাপ, স্যার দেখেন ফ্রেশ গোলাপ। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম আমি থেকে, যে আমিও একদিন কাজ করে বড় কিছু হব, আমার বাবার মুখ উজ্জ্বল করবো, নিজে একটা প্রতিষ্ঠানে করব, কিন্তু আমার স্বপ্নে রয়ে গেল, কিছুই করতে পারলাম না। কাজে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে নিজের হাতটা চলে গেল। আচ্ছা ভাইয়া, আপনি যে এখানে ফুল বিক্রি করেন, আপনার একটা হাত নাই, এখন গাড়ি টাড়ি ঝামেলা হয় না বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন কখনো? হ্যাঁ হয়েছি, আমার একসময় একবার পায়ে দিয়ে উঠে দিছিল, পরে 3-4 দিন পরে কাজ করতে পারি নাই, পায়ে উঠে গেছিল। তারপরে মনে করেন একটা ফুল নিতে গেলে সিঙ্গেল ছাইড়া দেয়, আমরা দৌড়ায় গাড়ির পিছনে দৌড়ায় ফুলটাকে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনার যদি একটা বিক্রি করতে পারি তাহলে আমাদের ঘরে জীবিকার একটা সম্ভাবনা আসবে, যদি আমরা না পারি তাহলে তো আসবে না। তাই আমরা গাড়ির পিছনে দৌড়ায় চেষ্টা করি যে ফুলটা দিতে পারি কিনা। ওনারাও চেষ্টা করে, যে যারা ভালো মানুষ, যাদের মন মানসিকতা ভালো, তারা চেষ্টা করে যে থামায় স্লো করে গাড়িটা নেই, ফুলটা ছেলেটার একটা হাত নিয়ে বিক্রি করতেছে। আচ্ছা, একটা ফুলের তোড়া আপনি কত করে বিক্রি করেন? একটা ফুলের তোড়া আমি 100 টাকা করে বিক্রি করি। এই তোড়াটা আপনি কত দিয়ে কিনেছেন? এটা কিনেছি আমি 80 টাকা দিয়ে। মাত্র 20 টাকার জন্য এত রিস্ক নিয়ে এভাবে করতে হবে, রাস্তার ভিতর গাড়ি চালা অবস্থা আপনি চলাচল করছেন? করতে হবে, কি করা, পেটের দায়ে মানুষ কি না করে। আমার যদি পেটে খিদা থাকে, আমি কি সেটা বুঝবো যে আমি কি হইতেছে না হইতেছে? আমার তো চিন্তা যে আমার পেটে খিদা আছে, আমি জিনিসটা বিক্রি করতে পারলে আমি 20 টাকা পাবো, ওই টাকাটা দিয়ে আমি ঘরে একটা কিছু নিতে পারবো, সংসার চালাতে পারবে। হ্যাঁ, আমি এখন মনে করেন সরকারের কাছে একটা আবেদন চাচ্ছি, যে সরকারে আমাদেরকে একটু দেখাশোনা করুক, একটু ভালো একটা কিছু দেখ। তারপরে ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি কত মানবতার ফেরিওয়ালা আছে, কিন্তু আমাদেরকে কেউ চোখে দেখে না। এই যে 100 গাড়ির ভিতরে মনে হয় ফুলটা নিয়ে ঘুরছি, কেউ ফুলটা কিনেও না, কোনো কিছুই করে না। আমি চাই মানুষ আমাকে একটু সহযোগিতা করুক, সরকার একটু সহযোগিতা করুক। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক ব্যবসার ব্যাংক, এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। পৃথকভাবে করলেও এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে, এটাকে একটু ভিন্ন করতে হবে। এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো, তো অবশেষে রাজি করালাম, ফখরুদ্দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে, পৃথকভাবে হবে। তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না। আমি যে না, তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে, তাহলে এটা গুরুত্ব পাবে। ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না। মতবিরোধ হলো, অবশ্যই সে সেটাও রাজি হলো। তারপর বলল যে এটা এখানে আমাদের অফিসে এরা করবে। আমি না, তো এই অফিসে বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না, এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে। মানুষ যেন জানে তার রেগুলেটরি অথরিটি ওইটা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে, যেই করো ওই করো, এটা ঠিক হবে না। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই যে বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা আর খুঁজে পাওয়া যেত না। তারা যেহেতু এটাকে সম্মান করেছে, বোঝার চেষ্টা করেছে, সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে, তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে। আমি তাদেরকে বাহবা দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যারা এখানে এসে কাজ করেছেন এবং এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর দূর নিয়ে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যে দেশেই মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয়, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না।
এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তো আমি বারে বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে। এখন আমরা এমন স্তরে এসেছি, মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে, আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকে আপনারা ব্যাংক বলবেন না, তাকে সেই অধিকার দেবেন না। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। 10টা টপ ব্যাংক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য, এগুলো বিশাল আকারে করছে, তাদেরকে পরীক্ষামূলকভাবে ব্যাংকিং লাইসেন্স দাও। তো অবশেষে তারা শুনলো, 4-5টা ব্যাংকের দিল, বিশাল বিশাল ব্যাংক হয়ে গেল। সেগুলো এত বড় হলো, তড়িৎ গতিতে সারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো। আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো, ভালো করেছো, কিন্তু একটা কথা খেয়াল করো নাই, আমি তো মাইক্রো ক্রেডিট ব্যাংক করতে বলেছিলাম, তোমরা তো এটা কনভেনশনাল ব্যাংক বানিয়ে হলো, লাইসেন্স ফুল ব্যাংকিং লাইসেন্স দিয়েছে। এটা মাইক্রো ক্রেডিট ব্যাংকিং লাইসেন্স, যে এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে। এখন যেই মাত্র সে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে, বড় বড় ইনভেস্টররা এসে হাজির হয়ে গেছে, হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাংক বানিয়ে হলো, এবং সারা দেশ জুড়ে এটা করতেছে। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক ব্যবসার ব্যাংক, এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এবং মালিক সদস্যরা, মাইক্রো ক্রেডিটের একটা বৈশিষ্ট্য, সদস্যরা মালিক হয়। কাজে যেমন গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংকের 90% মালিকানা হলো না, গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক, এবং তারাই বোর্ডে বসে, তারাই নিয়ন্ত্রণ করে। গত 8 মাসে দুর্নীতি দমন কমিশন জব্দ করেছে 192 একর জমি, 28টি ভবন, 38টি ফ্ল্যাট, এমনকি জাহাজ আর গাড়ি সহ বিপুল সম্পদ। এই সম্পদের মূল্য প্রায় 10,000 কোটি টাকা। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তারা এই সম্পদের মালিক। গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুদকের আবেদনের ভিত্তিতে আদালত 74টি জব্দের আদেশ জারি করেছেন। এর মধ্যে রয়েছে 192 একর জমি, 38টি ফ্ল্যাট, 28টি ভবন, 15টি প্লট, 23টি গাড়ি এবং 3টি জাহাজ। এই সম্পদ দেশের মধ্যেই নয়, বিদেশেও ছড়িয়ে আছে। আরও চাঞ্চল্যকর তথ্য, বিদেশে পাচার হওয়া 17,000 কোটি টাকার শেয়ার এবং ব্যাংকের 4,000 কোটি টাকাও জব্দ করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে দুদক তৎপরতা শুরু করে। সম্পদ জব্দের তালিকায় রয়েছেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা, যার মধ্যে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম উল্লেখযোগ্য। এছাড়া সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে তাজুল ইসলাম, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমানের মতো বড় নামও রয়েছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে রাজুকের সাবেক সহকারী পরিচালক শামসুল আলম মিল্কির মতো ব্যক্তিরাও ধরা পড়েছেন, যিনি ঘুষের টাকায় উত্তরায় 8 তলা বাড়ি বানিয়েছেন। দুদক এখন বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্সের সঙ্গে কাজ করছে। 84 জনের ওপর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। 23 বছর বয়সী ভ্যালেরিয়া ছিলেন একজন উঠতি তারকা। তার টিকটক ও ইনস্টাগ্রামে প্রায় 2 লাখ ফলোয়ার। বিউটি টিপস, লাইফস্টাইল আর উদ্যোগী মনোভাব নিয়ে তিনি তরুণদের কাছে ছিলেন অনুপ্রেরণা। 2021 সালে মিস রোস্ট্রো বিউটি প্রতিযোগিতায় জিতে তিনি মডেলিং জগতে নাম কামান। 2024 সালে জাপানে নিজের বিউটি সেলুন ব্লসম দ্য বিউটি লাউঞ্জ খোলেন, কিন্তু কে জানতো এই সেলুনই হবে তার জীবনের শেষ মঞ্চ। কি ঘটেছিল সেদিন? ভ্যালেরিয়া তার সেলুনে টিকটক লাইভ করছিলেন। হঠাৎ তিনি বলে ওঠেন তারা আসছেন। একটি গোলাপি স্টাফড পিগ খেলনা হাতে নিয়ে তিনি কথা বলছিলেন। তখন পেছন থেকে একজন বলে, এই যে ভ্যালেরিয়া উত্তর দেন, হ্যাঁ। এরপর তিনি লাইভের শব্দ বন্ধ করেন।
কয়েক সেকেন্ড পরেই তাকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, হত্যাকারী উপহার দেওয়ার ভান করে সেলুনে এসেছিল, তবে তিনি ভ্যালেরিয়ার জন্য অপেক্ষা করেছিলেন এবং দ্বিতীয়বার ফিরে এসে এই নৃশংসতা ঘটান। জালিস্কো রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে এই হত্যাকাণ্ডকে তারা ফেমিসাইড হিসেবে তদন্ত করছে, অর্থাৎ ভ্যালেরিয়াকে নারী হওয়ার কারণেই হত্যা করা হয়েছে বলে সন্দেহ। জালিস্কো মেক্সিকোর অন্যতম হত্যাকাণ্ড প্রবণ রাজ্য, যেখানে 2024 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 906টি হত্যাকাণ্ড ঘটেছে। এই অঞ্চলে কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রভাব রয়েছে, যদিও তদন্তকারীরা এখনও এই হত্যার সঙ্গে কার্টেলের সংযোগ পাননি। মেক্সিকোতে নারীদের ওপর সহিংসতা কোনো নতুন বিষয় নয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 10 জন নারী বা মেয়ে এখানে হত্যার শিকার হন। 2023 সালে প্রতি 1 লাখ নারীর মধ্যে 1.3 জন ফেমিসাইডের শিকার হয়েছেন, যা ল্যাটিন আমেরিকার মধ্যে চতুর্থ সর্বোচ্চ। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক। আপনারা যেটা করছেন এটা লোক দেখানো ব্যাংক। তো এটার ব্যাখ্যা চাইলো সবাই, এখানেও আমি বলছি যে এটাই আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক, যেটাকে তোমরা ব্যাংক বলছো। তা আমি ব্যাখ্যা দিলাম, বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে, যেটা হলো অর্থ হলো ট্রাস্ট। তোমরা সেটা বানিয়েছো ডিস্ট্রাস্টের ভিত্তিতে, অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হলে তুমি কেন জামানত চাও, যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে, সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নিই, জামানত দাও, জমা করো, তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো। কাজে তোমার যে শুরু, যে শব্দ থেকে ব্যাংক অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। তো বলে যে না এটাকে হয় নাকি, এরকম বিশ্বাসের ভিত্তিতে আপনি অল্প অল্প টাকা দিতে পারবেন, বড় বড় টাকা দিতে পারবেন? আমি তো পারবো, কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। এটা একদম প্রথম দিকের কথা। এরপরে তো অনেক কিছু হয়ে গেল। বড় টাকা, কত বড় টাকা চান, সেখানেও কোনো জামানত কোনো বিষয় নেই। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই। তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখ, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। সে নিঃস্ব একটা ব্যক্তি, সে বলছে আমি মুরগি পালতে পারবো, আমাকে কিছু টাকা দেন, আমি মুরগি পালবো। তার একটা বিশ্বাস, সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাছে একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে দেন, সে সেটা অনুসরণ করে। সে বলে নাই যে আমার জমি বন্ধক দিতে হবে, আমি তো জমি নাই, শুরুতেই নাই, বন্ধক দেবো কিছু। কাজে এটা উল্লেখ করলাম এই জন্য, যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। কাজে এটা হলো একটা সময়ের ব্যাপারে, আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য। রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন? যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো, প্রত্যেক এনজিও চেষ্টা করলো, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন, আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি। প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক, ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো। ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো, নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো, ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটা একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার।
আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পরে বললো যে কি করতে হবে আমাদেরকে বলে। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। সেটা নিয়ে লাভ করে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়। তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, সেটা সমর্থন করলো। চারটা জায়গায় প্রাইস লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। এটাতে আমি ঘোরতর ভাবে আপত্তি দিলাম, বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না। ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের। তো তখন সে বিশেষ করে ৬,১০০ টাকা পাঠাইছে তার একটা বিকাশ নাম্বারে। তো বিকাশ নাম্বারে পাঠালো, এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বলো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে আপনার, তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে, তাহলে এই স্বর্ণগুলো পাঠাই দিয়ে। তখন সে প্রথমে 10 ভরি স্বর্ণ পাঠাইছে। মাঝখানে 10-15 দিন গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে তো কোনো কিছু হয় না। এখন এই মহিলা যিনি ভিকটিম আফরোজা হোসেন, তো উনি বলেন যে আমার এর মধ্যে তো কোনো লক্ষণ দেখতেছি না, বা 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। তখন বললো যে এর মধ্যে মনে কিছু ঘাপলা আছে, আপনি যে 10 ভরি স্বর্ণ পাঠালেন, তো এটা মনে হয় সব পাঠান নাই, আরো মনে হয় বাকি আছে। 2024 সালের জানুয়ারি মাসের দিকে ঘটনা, নিউ মার্কেট থানাধীন একজন মহিলা আফরোজা হোসেন, তার বাচ্চা হয় না বা বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বিভিন্নভাবে। এরপরে ওই যে ফেসবুকে বিভিন্ন পোস্টও দেখেন, স্ক্রলিং করতে করতে যে দেখে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এরকম একটা ফেসবুক পেজ সে পায়। ওই পেজে আবার একটা পোস্ট দেওয়া ছিল, সেই পোস্টটা ছিল এরকম যে তদবির রুকায়া, যেখানে একজন এরকম বাচ্চা হয় না এরকম একজন মা আর কি, সেখানে পোস্ট দিয়েছেন যে তার অনেক তরিকা পালন করে তার বাচ্চা হয়েছে। তো এইটা দেখে সে ওইখানকার যে মেসেঞ্জার গ্রুপে ওই যোগাযোগ করে একটা মহিলার সাথে, এই সানজিদা আলো। তো সানজিদা আলো তখন তাকে বলে যে এটা আসলে আমার এই কারিশমাটা হয়েছে অন্য আর একটা ফেসবুক আইডি লিঙ্ক আছে, সেটা হচ্ছে তাকিয়া বা তাকোয়া। এই তাকোয়াটা ওই লিঙ্কে আপনি একটু যোগাযোগ করতে পারেন। তো এরপরে তাকোয়াতে সে যোগাযোগ করে ওইখানে একটা মহিলার সাথে তার সাথে যোগাযোগ হয়, এবং যোগাযোগ হওয়ার পরে সেই মহিলা বলে হ্যাঁ আমরা মোটামুটি এই ধরনের কার্যক্রম আমরা ইতিপূর্বে অনেক করেছি এবং আমাদের কাছে মুশকিল যত আছে এটা আহসান হয়েছে, তো আপনি এটা এদিকে আসতে পারেন। তো এখানে আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করলে এটা কিন্তু কাউকে বলা যাবে না বা শেয়ার করা যাবে না। তো বলে যে কীভাবে করব, তো বলে যে আপনার ব্যবহার্য যে সামগ্রীগুলো আছে, জিনিসপত্র আছে, মনে করেন আপনি তেল ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন বা আপনার হচ্ছে যে পরনের কাপড় চোপড়, এগুলো হচ্ছে আমাদের কাছে পাঠাইতে হবে। পাঠাইলে আমরা এটা ঝাড়ফুঁক দিয়ে দিলে ওটাই যদি আপনি পরিধান করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা আমার যেটা হয়েছে এটা আপনারও হবে, বা আমি বহু এরকম ঘটনা হয়েছে। তো তার সাথে সাথে যেটা ছোট্ট একটা বিষয় ছিল, এটা কিন্তু প্রথমে বলে নাই যে স্বর্ণের বিষয় কিন্তু এড়িয়ে গেছে আর কি প্রথম দিকে। তো ওই সময় বলছে যে পাঠানোর আগে আপনি একটা কাজ করেন, 6,100 টাকা পাঠান, এখানে অনেক কিছু লাগবে, ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের। তো তখন সে বিশেষ করে 6,100 টাকা পাঠাইছে তার একটা বিকাশ নাম্বারে। তো বিকাশ নাম্বারে পাঠালো, এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বলো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে আপনার, তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে, তাহলে এই স্বর্ণগুলো পাঠাই দিয়ে। তখন সে প্রথমে 10 ভরি স্বর্ণ পাঠাইছে। মাঝখানে 10-15 দিন গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে তো কোনো কিছু হয় না। এখন এই মহিলা যিনি ভিকটিম আফরোজা হোসেন, তো উনি বলেন যে আমার এর মধ্যে তো কোনো লক্ষণ দেখতেছি না, বা 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। তখন বললো যে এর মধ্যে মনে কিছু ঘাপলা আছে, আপনি যে 10 ভরি স্বর্ণ পাঠালেন, তো এটা মনে হয় সব পাঠান নাই, আরো মনে হয় বাকি আছে। তো আরো বাকি আছে কত, পরে বলো যে আরো, তো আমার কাছে হ্যাঁ আরো কিছু বাকি আছে, আমি আসলে লুকাইছিলাম, তো তাহলে ওটাও পাঠাই দেন। পরে 15 ভরি আরো পাঠাই দেয়, তো সব মিলে 25 ভরি স্বর্ণ এটা পাঠাই দেয়। এটা কিন্তু সবই এসে পরিবহনের মাধ্যমে পাঠায়। এখানে প্রাপক প্রেরক দুটারই একই নাম, মোবাইল নাম্বার দেয়, যেটা ওই যে ওটিপির মাধ্যমে তার কাছ থেকে আবার মেসেঞ্জারে জানায় নাই যে ওটিপি কত যাবে, এইভাবে যেন এটা কোনো ক্লু না থাকে। ক্লু তো একটাই, সেটা হচ্ছে যে পাঠাচ্ছে বা আফরোজা হোসেন যে ভিকটিম, তো তার মোবাইল নাম্বার, এ তো পুলিশও জানবে না, কেউই জানবে না। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটার পরে যখন সব মিলে 25 ভরি স্বর্ণ সে দিল তখন, এবং 6,100 টাকা দিল। দেওয়ার পরে সে বুঝলো যে আসলে সে প্রতারণার শিকার হয়েছে, মেসেঞ্জার গ্রুপ বন্ধ হয়ে গেছে, মানে যেটা সে যোগাযোগ করতেছিল সবগুলো ব্লক করে দেওয়া। সব মিলে 85 ভরি স্বর্ণ পায়, 26 ভরির মতো থাকে পাওয়া যায় হচ্ছে ওই যে বালা, যেটা কপারযুক্ত বালা, আর অন্যান্য। এই বলতে পারেন যে 25 ভরি দিলাম, আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটলো নাকি যে 85 হইলো কেমনি। আসলে এটা সে বিভিন্নভাবে আরো এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। এরপরে তো ফেব্রুয়ারি মাসে সে পুলিশের কাছে আসে। তো
তো পুলিশ এইটা প্রাথমিক দিকে হয়তো বা অতটা ওই সময় 24 সালের ফেব্রুয়ারি মাসে তখন 420 406টা মামলা হয়, কিন্তু ওই সময় খুব বেশি কাজ হয়তো বা করে নাই অথবা করতে পারে নাই। তো এটা আমরা আসার পরে আমরা কিন্তু নভেম্বর থেকে যে আমরা নতুন একজন আইউকে দেওয়া হয়, তাকে কিছু গাইডলাইন দেওয়া হয়। ফিরোজ এটা নিয়ে কাজ করে, সাব ইন্সপেক্টর ফিরোজ, নিউ মার্কেট থানার। তো সে মোটামুটি ওই যে 6100 টাকা পাঠাইছিল ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটার আদ্যপান্ত একটু খুঁজে বের করি, যে কোন পেজ চালায় কী করে না করে এগুলো আমরা সব মোটামুটি আস্তে আস্তে বের করি। বের করার পরে এটা একটু দেরি হয়ে গেছে, গতকাল রাত্রে আমরা কিন্তু এই যে ওই সূত্র ধরে প্রথমে সাভারে আশিফুর রহমান নামে একজন আছে, তো ওনার ওখানে যাই এবং ওনাকে ধরি। ধরার পরে সে স্বীকার করে, পরে বলে যে এই স্বর্ণগুলো বা জিনিসগুলো যারা যে করে মূলত ওই যে পেজ যেটা চালাইছে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এইটার যে অ্যাডমিন সানজিদা আলো, এই সানজিদা আলো আসলে ওটা ফেক নাম, এটা তার আসল নাম হচ্ছে অনামিকা। এই অনামিকা আবার যে মোহাম্মদপুরে যে বসিলা হাউজিংয়ে থাকে, তো ওইখানে নিয়ে আসার পরে অনামিকার বাসা তো ওইখানে দেখলাম যে তারা স্বামী স্ত্রী মিলে একসাথে থাকে এবং তাদের বিরাট আলিশান কারবার, আইফোন ব্যবহার করে, তারপরে স্যামসাং আলট্রা যেটা S Ultra 24 লেটেস্ট বা আইফোন প্রো ম্যাক্স যেটা যে 16 সেটা ব্যবহার করে। তো যাই হোক, তো কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার সুন্দর সংসার চলতেছে। তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলে 85 ভরি স্বর্ণ পাই, 26 ভরির মতো থাকে পাওয়া যায় হচ্ছে ওই যে বালা যেটা কপারযুক্ত বালা, আর অন্যান্য এই বলতে পারেন যে 25 ভরি দিলাম, আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটলো নাকি যে 85 হইলো কেমনি। আসলে এটা সে বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। তো এটা ব্রিফিং করার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিপুল পরিমাণে যে এই যে স্বর্ণ অলঙ্কার যে আমরা উদ্ধার করলাম বা এর সাথে টাকা পয়সা নগদ টাকা 3.5 লাখ টাকার মতো ছিল, এই সব মিলে এইটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বিভিন্নভাবে অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এইটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার। সচেতন না হলে এভাবে কিন্তু হতেই থাকবো। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যখন এটা করতে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি পরিবারের সবার সাথে একটু আলোচনা করে সিদ্ধান্ত, এরকম বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে হোসেন উনি যদি তার স্বামীকেও বলতো তাহলে কিন্তু এই ঘটনা মনে হয় হতো না। তো এরকম আসলে এটা এই সচেতনতা বাড়ানো দরকার। বিশেষ করে নারী জাতি যারা আছেন ওনারা হয়তো বা যে বাচ্চা যাদের হচ্ছে না তারা কিন্তু ডিপ্রেশনে থাকেন, তারা বিভিন্নভাবে মনে করে যে আমাদের বাচ্চা যেভাবে হোক হইতে হবে, বা এই বিষয়গুলো এটা কিন্তু এই সচেতনতা বাড়াতে হবে, না হলে আমাদের কিন্তু আস্তে আস্তে আরও আমরা প্রতারণার শিকার হব। এইটা নিয়ে আমরা কাজ করছি। এটা উনি তো খুবই অনামিকা যিনি এবং ওনার হাজব্যান্ড আছেন আলামিন, এরা দুইজনে খুবই চালাক এবং খুব বেশি শিক্ষিত না, বলা যায় যে মোটা দাগে অর্ধশিক্ষিত, কিন্তু খুবই চালাক চতুর এবং ফেসবুকে খুব এক্সপার্ট এবং সেখানে বিভিন্ন চটকদার কিছু নাম টাম দেওয়া এগুলো হচ্ছে খুবই এক্সপার্ট তারা। তো এটা আরও কতগুলো কার সাথে কী হয়েছে আমরা রিমান্ডে নিয়ে আসলে আসলে বুঝতে পারবো যে আসলে কতগুলো এরকম প্রতারণার শিকার হয়েছে তাদের কাছে। এখানে আমি বলতে চাই যে গ্রেপ্তারকৃতর মধ্যে লাভদেং চিম্ব তিনি গত 15 মে কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি মনে করি যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি কুসংগত হত্যাকাণ্ড। এই মৃত্যু নিরপেক্ষ বিচার এবং দোষীদেরকে অবশ্যই শাস্তি দাবি জানাচ্ছি। আমি বলতে চাই যে 5 আগস্টের পর আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। অনাহারে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে ছিল নাবালক শিশু এবং লিয়ানফাংপুই বন নামে 5ম শ্রেণী পড়ুয়া অভিযানে মৃত্যু হয়েছে। এখানে কিন্তু আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে, তারাও কিন্তু একটা ব্যাপক আকারে এখানে প্রতিরোধ গড়ে তুলেছে। ঘটনাচক্রে সেই সময়ে আমি আসলে পার্বত্য অঞ্চলেই ছিলাম, ফলে আরও সামনে থেকে দেখার আমার সুযোগ ছিল। তো এখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষাটা ছিল যে রাষ্ট্রের সকল স্তরের বৈষম্য আমরা দূর করব, যেমন ধরা যাক আন্দোলনের সূত্রপাত ছিল সরকারি চাকরিতে 30% কোটার যে সংরক্ষণ ছিল সেটার বিরুদ্ধে। অর্থাৎ আপনি শুধুমাত্র মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হওয়ার কারণেই তাকে আপনি সরকারি চাকরিতে একটা প্রিভিলেজ দিচ্ছেন। এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু দেশের বাকি যে জনগোষ্ঠী ছিল, বিশেষ করে শিক্ষার্থীরা, তারা নেমেছে এবং তারা চেয়েছে এই বৈষম্যের অবসান হোক এবং সকল শিক্ষার্থীকে
যেন সমান জায়গা থেকে বিবেচনা করা হয়, সেই জায়গা থেকে এটার আন্দোলনের সূত্রপাত। পরবর্তী আমরা দেখলাম সেটা শুধুমাত্র কিন্তু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে একই সাথে বমদের মধ্যেও যদি কেউ এটাতে জড়িত থাকে, সেই দায় কি পুরো বম জনগোষ্ঠীর? সে তো না। তখন আপনি যখন এই ধরনের কার্যক্রম চালান, তার মানে ওয়েস্টে মুসলিমদের সাথে যে আচরণ করা হয়, আপনি বাংলাদেশে পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর সাথে একই আচরণ করেন। অর্থাৎ আমি মনে করি আপনি যদি ওয়েস্টে থাকতেন, তাহলে আপনি মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের জঙ্গিবাদী ট্যাগ দিতেন, এটা আপনি করতেন। কারণ আপনার নেচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা। এটা ওয়েস্টের লোকজন পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে করে, আর আমাদের এখানে আমাদের জনগোষ্ঠী আদিবাসীদের বিরুদ্ধে করতেছে। তো এইটার অবসান হওয়া জরুরি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নাগরিককে নিরাপত্তা না দিবেন, ততক্ষণ পর্যন্ত একটা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যখন আপনি আপনার নাগরিককে নিপীড়ন করবেন, জুলাই আগস্টে আমরা যখন দেখছি যে এই দেশের শিক্ষার্থী এবং সাধারণ জনতা নেমে আসছে, এটা একটা বড় কারণ কি ছিল? যে এইখানে নাগরিকের সাথে নিপীড়ন করা হচ্ছে, ফলে সে রিভল্ট করেছে। সে একই ঘটনা তো পাহাড়েও করতে বাধ্য যদি আপনি এটা বন্ধ না করেন। আমরা দেখলাম আগস্টের পরে দেশের অনেক জায়গায় অনেক পরিবর্তন আসছে, কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে কোনো ধরনের পরিবর্তন আসে নাই। উল্টা আমরা বেশ কয়েকবার দেখেছি এখানে বিভিন্ন সংঘাতের নামে অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। নাগরিক কমিটি যখন হয়, তো নাগরিক কমিটি হওয়ার সময় যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা আসলে বৈষম্য বিরোধী একটা ইনক্লুসিভ বাংলাদেশ কীভাবে প্রতিষ্ঠা করব, সেটা করার লক্ষ্যে নাগরিক কমিটি করা হয় এবং এর উদ্দেশ্য ছিল আমরা সর্বস্তরের জনগণের কাছে আসলে যাব। কিন্তু নাগরিক কমিটিতে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে সেইটা নাগরিক কমিটি সেভাবে করতে পারে না। সো এইটা ঠিক ব্যর্থতার জায়গা না, এটা হয়তো অব্যবস্থাপনা ছিল, কিছু সময়েরও কিছু সংকট ছিল, এবং পার্টিতে রূপান্তর হওয়াটা আসলে একটা সময়ের দাবি ছিল। তো সেই দাবির জায়গা থেকে তারা এই পার্টি গঠন করেছেন, এবং এই পার্টি গঠনকে আমি অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি। কিন্তু আমি যেভাবে রাষ্ট্রটা কল্পনা করি, সেই রাষ্ট্রকল্পের জায়গা থেকে এনসিপি তেমন ভূমিকা রাখেনি। আমার কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা সেই শক্তিটা, সেটা আসলে একটা পার্টির মধ্যে গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানে দেশের সকল স্তরের মানুষের অংশগ্রহণ ছিল, সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের মানুষের অংশগ্রহণ ছিল। এই পুরো মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে, বিনিয়োগ হিসেবে আসবে। ক্রমে একটা সুযোগ দেওয়া, যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানাটা পুরো হয়ে যায়। প্রথম দিকে সে যদি 90% মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয়, তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে। আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না, এটা আমার কাজ না। আমার কাজ হলো তোমাকে উপরে ওঠানো। এরকম হাজারে হাজারে তরুণ এখন সেই কাজে আছে, তারা করছে এবং ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। সেটা এই ব্যাংকের নজরে নিয়ে আসা। এই ইনভেস্টমেন্ট, যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস করতে পারে, যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে, 500 টাকা লোন নিলে সে শোধ কেমনে দেবে, এটা বিরাট গবেষণার বিষয় ছিল, সমস্যার বিষয় ছিল। এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে, তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে, ওই সন্দেহ আবার আসছে। তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি। বহু নমুনা আছে, কারণ যেতে পারে, কেউ যেতে পারে, কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে আছে, তারা যেন বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। কাজে আজকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম। আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক। যে পর্যন্ত আসলাম, এটা বিরাট একটা অধ্যায়, কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আজকে নিজস্ব ভবনে আসলাম, যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমাদের যাত্রা কোন দিকে নিয়ে যাবে সেটাও আমরা আজকে স্থির করলাম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ডিএসসিসি মেয়রের দায়িত্ব উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার সমর্থকেরা। ডিএসসিসির নগর ভবনের সামনে শনিবার 17 মে দুপুর 12টার দিকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়। এই কর্মসূচি থেকে ইশরাকের অনুসারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ডিএসসিসির নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর ডিএসসিসির নগর ভবনে। এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাপ্তরিক কাজ করেন। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যাননি আসিফ। গত 27 এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। কিন্তু এখনো পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ অবস্থায় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এই তো গরিব আপনারা সবই জানেন, আপনারা সাংবাদিকরা সব জানেন। এরা এখন আবার আইনি চাইতে, যেখানে কোর্ট দিয়ে দিছে, কোর্ট কি আইনের বাইরে দিছে? কোর্ট কি আইনের বাইরে কথা বলে? বাধারা হলো এনসিবি বিএনপিকে ভয় পায়। এনসিবি চীন একটা ষড়যন্ত্র জাল বিছাইছে, যে জালটা হলো এনসিবি সামনে তারা নির্বাচিত হয়ে তারা সরকার গঠনের প্ল্যান নিতেছে। এটা ছাড়ার বাধা কিসের? আমি তার দেখি না কিছু। আর আজকে এবং আগামীকালকের মধ্যে যদি শপথ গ্রহণ পাঠ করানো না হয় তাহলে পুরো ঢাকাবাসী রাস্তায় নেমে আসবে এবং পুরো ঢাকাকে অচল করে দেওয়া হবে। সেখানে আমরা অনিয়মের বিরুদ্ধে আমরা কোর্টের শরণাপন্ন হয়েছিলাম, কোর্টের রায় হয়েছে, নির্বাচন কমিশন থেকে সেটার গেজেট প্রকাশিত হয়েছে, কিন্তু এত কিছুর পরেও তার শপথ নিয়ে তালবাহানা চলছে। এখানে আমরা অবশ্যই মনে করি সরকারের দুরভিসন্ধিমূলক কোনো আচরণ এখানে পরিলক্ষিত হয়। ইশরাকের অনুসারীরা শনিবার নগর ভবনে অবস্থানের আগে সচিবালয় এলাকায় বিক্ষোভ করেন। তারা ঢাকাবাসী প্ল্যাটফর্ম নামে এই কর্মসূচি পালন করছেন। এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। সাংবাদিকদের সচিব মশিউর রহমান বলেন, ঢাকাবাসীর দাবি আদায়ে আগামীকাল রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।